প্রথমে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য ধরে সেই অনেকে আমি দেখছি। আমি আজকে আপনাদের থেকে সাথে কিন্তু 8:30 থেকে ছিলাম। তখন থেকে অনেকে আসছে, সবার কথাবার্তা শুনতেছিলাম, ভালো লাগছে খুব। এবং আমি এইভাবে 8:30 থেকে কখনো থাকতে পারিনি, কারণ আজকে আমি স্পেশালি ছুটি কাটাইতেছি বাসায় আমার ফ্যামিলির সাথে। ফ্যামিলি থেকে পারমিশনও নিয়েছি আমি, যে আমি আজকে একটু পিএইচডি ফোরামে থাকবো দীর্ঘ সময়। তো আমি সংক্ষেপে আগে কাজ শুরু করি। প্রথমে বলি পিএইচডি ফোরাম নিয়ে। পিএইচডি ফোরামকে অভিনন্দন। এবং পিএইচডি ফোরামের ব্যানারে আমি চাইছিলাম আগামীকাল আমার চট্টগ্রাম যাওয়ার কথা। মিল্লাত রহমান বলছে আমি চট্টগ্রাম আছি, আসলে চট্টগ্রাম এখন নয়, আগামীকাল যাব। আমি আর হোসেন ভাই যাব। আমরা সেখানে চেয়েছিলাম পিএইচডি ফোরামের ব্যানারে আমরা একটা অনুষ্ঠান করবো। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে হয়নি। এনিওয়ে, আমরা এই সুযোগে যেটা করব, আগামীকাল আমি চিটাগাঙে এক ফাঁকে বসে পিএইচডি দের সাথে বসে, আমাদের সাথে যারা বসবে, আমরা বিভাগীয় পিএইচডি ফোরাম আগে করার চিন্তা করিনি, এখন সময়ের দাবিতে আমাদের বিভাগীয় পিএইচডি ফোরাম করতে হচ্ছে। ইনশাল্লাহ করব আগামীকাল। আমি পিএইচডি দের সাথে বসে এক সময়ে, আগামীকাল বা পরশুদিন, কিভাবে চট্টগ্রামের বিভাগীয় পিএইচডি ফোরাম হবে সেই বিষয়ে একটা রূপরেখা দেবো। তবে আমি ঢাকার যারা পিএইচডি ফোরামে যে আছেন তাদেরকে আমি কেন্দ্রীয় পিএইচডি ফোরাম বলে আজকে আপনাদেরকে অভিহিত করলাম। আগে ছিল পিএইচডি ফোরাম, এখন আপনাদেরকে এটা সেন্ট্রাল পিএইচডি ফোরাম বলা যায়, কারণ যেহেতু আপনারা একটা শাখা করতে যাচ্ছেন। তো কেন্দ্রীয় পিএইচডি ফোরামে আপনার 27 জন ছিল আপনার নির্বাহী ইয়েতে, আর 171 জনের মধ্যে 144 জন ছিল নির্বাহী সদস্য। কিন্তু বিভাগীয় ইয়েতে ইয়ে দরকার নেই, আপনার নির্বাহী কোনো সদস্য বলা দরকার নেই। যতজন আছে বিভাগে সব পিএইচডি এটার মধ্যে ঢুকবে, এই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তো আগামীকাল ইনশাল্লাহ আমি বসে একটা প্ল্যান করব এবং দেবো, গাইডলাইন দেবো যে কিভাবে আমাদের ইয়ে করা যায়, আপনার চট্টগ্রাম বিভাগীয় পিএইচডি ফোরাম প্রথম শুরু করা যায়। তো চট্টগ্রাম বিভাগীয় পিএইচডি ফোরাম কিন্তু প্রথম বিভাগীয় পিএইচডি ফোরাম হবে ইনশাল্লাহ। তো এই উপলক্ষে যেটা করা হবে সেটা হচ্ছে, আমরা সেখানে কালকে বসে একটা আইডিয়া নেব। এরপর ঢাকার যারা আছে তাদেরকে দায়িত্ব দেব যে অ্যাডহক বেসিসে যে একটা কমিটি হবে, সেই কমিটিটা সাইজ করতে বলবো। আমি সবাইকে পরামর্শ দেব আগামীতে যত বিভাগীয় পিএইচডি ফোরাম হবে সবার জন্য সাইজ হয় 45 সদস্য বিশিষ্ট। এবং তাদেরকে আপনার পদ পদ কি হবে সেটার একটা রূপরেখাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আমি একটা হিসাব পেয়েছি আপনাদের সাথে, আমি কাজ করার সুবাদে একটা হিসাব পেয়েছি। সেটা হচ্ছে বর্তমানে আমাদের 608 নম্বর স্টেটমেন্ট পর্যন্ত আমাদের পিএইচডি ফোরামের সদস্য হচ্ছে 2977 জন। আমি যদি সঠিক বলে থাকি, রানা আমাকে কারেকশন স্যার করবেন। 2907 জন, স্যার 2907। 7 জন, 2907 জন, রাইট। 2907 জন, 7 জন হচ্ছে কিন্তু ব্যক্তি, কিন্তু সেন্টার বেশি। সেন্টার মনে হয় 3266 বা স্যার 88। 3288, স্যার 32 3288। অষ্টআশি হচ্ছে সেন্টার, কিন্তু লোক হচ্ছে 2907 জন। তো এই 2907 জনের লিস্ট আমার কাছে আছে। আমরা এটা একটা সফট কপি আমি রানাকে দায়িত্ব দিয়েছি, যেহেতু উনি আমাদের আইটিটা দেখেন। আপনারা যে কোনো লোক যদি কোনো সন্দেহ লাগে যে কে পিএইচডি কে পিএইচডি না, আপনারা হয় আপনাদের নাম অথবা আপনাদের সিআইডি নাম্বার যে কোনো একটা রানাকে দিলে রানা কনফার্ম করে দেবে যে আপনি পিএইচডি কিনা। তো এখন যেটা করা হবে সেটা হচ্ছে, আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের কাজ হচ্ছে, আপনাদের দায়িত্ব হবে আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইভাবে, কারণ আমি অফলাইনও চাই। অফলাইন বলতে বুঝাচ্ছি প্রিন্ট লাইন আর কি, মানে কাগজের মধ্যে পূরণ করে। অফলাইন এবং অনলাইন দুইভাবে কিন্তু এই পিএইচডি দের আপনার ইয়ে করতে হবে, নিবন্ধন করে নিতে হবে। এবং এই পিএইচডি দেরকে প্রথম আমরা যেটা শুরু করব, এদের সবাইকে কিন্তু ইয়েতে নিয়ে আসবো, কর্মসংস্থানে নিয়ে আসবো নভেম্বর মাস থেকে। এখন হচ্ছে অক্টোবরের, আজকে হলো আপনার চলতেছে হচ্ছে 4 তারিখ গেল, কালকে 5 তারিখ। তো আমরা অবশ্যই নভেম্বর মাস থেকে আমরা নিবন্ধন করে ফেলবো আপনাদেরকে অক্টোবরেই। আমরা চাই নভেম্বর থেকে যেন আপনারা ইনকাম শুরু করার জন্য বিসমিল্লাহ পরে প্রথম পদক্ষেপটা নিতে পারেন, সেই কাজে নিয়ে আসবো। সেটা কিভাবে আনবো সেটা একটু পরে আমি ব্যাখ্যা করবো। এখন শুধু মাথায় রাখেন, সব পিএইচডি দেরকে চলে আসতে হবে ইয়েতে, ইনকামের আওতায়। এরপরে আছে গোল্ড প্লাটিনাম সিলভার যারা আছে, অবশ্যই তাদেরকে একই সাথে আমি আহ্বান করব, আপনাদেরকে আমরা নিয়ে আসবো নভেম্বর থেকে। আপনাদের মন খারাপ করার কোনো দরকার নেই। তবে পিএইচডিরা যেহেতু আপনাদের সিনিয়র, তাদের আমার লিডার দরকার, তো এই জন্য লিডারশিপের মাধ্যমে আসলে সুবিধা। পিএইচডিদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের যারা প্লাটিনাম আছে, যারা
গোল্ড আছে, যারা ইভেন সিলভার আছে, ইভেন যারা সাইকেলধারী আছে, ডাজেন্ট ম্যাটার সাইকেলধারী, যে অন্তত জয়েন করছে কিন্তু অ্যাক্টিভ ছিল, খেয়াল করেন কথাটা কি বলছি, সক্রিয় ছিল, জয়েন করছে, তাকেও আপনারা নিয়ে আসেন। আমরা সব মিলিয়ে এই মাসে টোটাল ইয়ে করে নিয়ে আসবো, এই ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে নিয়ে আসবো প্রায় 22,220 জনকে প্রথম পর্যায়ে নিয়ে আসবো। আমি আবারও বলছি 22,220 জন। তো আমার মনে হয় না যে সিলভার এবং আপনার গোল্ড এত অর্জন আছে, পিএইচডি আছে 2900, তাই না, 22,000। ধীরে ধীরে আমরা যেটা করবো, আমরা একটা মেগা প্ল্যান তৈরি করেছি। আগে শুরু করি যে আমি যখন জেলে আপনার সময় কাটাইতাম, আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল আজকে যে আপনি যখন জেলে ছিলেন কি করতেন আপনি। তো আমি বলছি আমি পত্রিকা পড়তাম মনোযোগ দিয়ে, বই পড়তাম প্রচুর, টিভি দেখতাম, আর স্বপ্নের জাল বুনতাম আর প্ল্যান করতাম, সময় কাটাতাম। এবং আমি খুব ব্যস্ত থাকতাম, আমার সময় কেমনি যে পার হয়ে যেত আমি টেরও পাইতাম না। বেশিরভাগ সময় আমাকে যখন লক আপ দিত বিকাল 5টা, এরপর আমার অনেকগুলো নোট বই ছিল। এই নোটবই গুলো কোনোটা বৈশাখী টিভির, কোনোটা ওই যে হাসানের একটা কোম্পানি ছিল এক্সিলেন্ট, কোনোটা আবার ছিল অন্যান্য কোম্পানির নোট বই ছিল। আমি নোট বইগুলো চেয়ে চেয়ে নিতাম, ডায়েরি ছিল। আমি এগুলোর মধ্যে বসে বসে আমার প্ল্যান গুলা লিখতাম, কারণ আমার মনে হচ্ছিল যে প্ল্যান গুলা যদি তখনই না লিখি আমি হয়তো হয়ে যাব, ভুলে যাব। তো এই প্ল্যান গুলা লিখতাম। ইভেন আমি যখন কর্মকার বাবু, মেজর সাকিব এবং মোল্লা আলামিন এরা যখন জেলে গেছে 2022 সালের পরে, আমি এদের সাথেও কিন্তু আপনার সাকিবকে পাইনি, ওই বিশেষ করে মোল্লা আলামিন আর সাথে, কর্মকার বাবুর সাথে বসে বসে আমি সম্প্রের জাল বলতাম। এবং উনি যখন অসুস্থ থাকতো, আমি ওনাকে যখন স্বপ্ন দেখাইতাম, উনি দেখতাম দাঁড়ায় গেছে, তখন আমি বুঝতে পারছি বিষয়টা ওনার শারীরিক অসুস্থতা হচ্ছে মানসিক অসুস্থতা থেকে। এবং আমার খুব মজা লাগতো যে উনি যখন দাঁড়ায় যেত, কথা বলতো এবং আমারও বলতো যে আপনার কথাবার্তা শুনে আবার স্পিরিট পাচ্ছি। আমাকে জিজ্ঞেস করেছিল উনি, স্যার আমরা আবার ডেস্টিনি কবে শুরু করব? আমি বললাম ভাগ্য যদি ভালো থাকে তাহলে 24 সালে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে 25 সালে আমরা ডেস্টিনি শুরু করবো। ভাগ্য খারাপ মানে? বলছি ভাগ্য ভালো হলে ধরেন যদি কোনো সুমতি হয়, সরকারের আমাদেরকে ছেড়ে দিল, জামিন দিল। আর ভাগ্য খারাপ হলে হয়তো এই সরকারই বদল হয়ে যাবে। আমি বলতাম ওনাকে এই সরকারই হয়তো থাকবে না আর। উনি বলে কি বলেন? আমি বললাম হ্যাঁ, এই সরকারই হয়তো আর থাকবে না, আমরা তখন বেরোতে পারবো ইনশাল্লাহ, আমরা তখন এই ব্যবসাটা শুরু করবো। এবং তখন আমি ওনাকে যেটা বলতাম সেটাই আজকে আপনাদের কাছে বলতে চাচ্ছি। আমি বলছি আগামীতে ডেস্টিনি 2000 লিমিটেড শুধু এমএলএম ব্যবসা করবে না। তো তাহলে আমি বলছি আমার বিজনেস প্ল্যানটা হচ্ছে টোটাল ডেস্টিনি গ্রুপকে নিয়ে। আমরা যে 32টা কোম্পানি করলাম, ওগুলাকে ফেলে রাখবো কেন? সবগুলাকে আমরা চালু করব, এয়ারলাইন চালু করব, হোটেল চালু করব, জুট মিল চালু করব, কোল্ড স্টোরেজ চালু করব, সিনেমা হল চালু করব। আমরা কোনো কিছু বাদ দেবো না, সবগুলো শুরু করব। এই জন্য আমি এটার নাম দিছি বিজনেস প্ল্যান। এবং তখন উনি কি করতেন, আমি বলতাম, মোল্লা আলামিন লিখতো, কর্মকার বাবু লিখতো, উনি লিখতো ডেস্টিনি 2000 ভিত্তিক, আর মোল্লা আলামিনকে দিয়ে আমি লেখাইতাম প্রথমে বেস্ট এয়ার, তারপর আরো অন্যান্য গুলো লেখাইতাম। এবং আমি বলতাম এগুলো লেখো, লেখে লেখে গোছে আমাকে দিয়ে যাবা। আমরা বিজনেস প্ল্যান তৈরি করব, নট মার্কেটিং প্ল্যান। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে শুধু ডেস্টিনির ব্যবসা করে, ডেস্টিনি 2000 আর কি, ডেস্টিনি বললে আমরা কিন্তু ডেস্টিনি 2000 বুঝি। তো ডেস্টিনি 2000 শুধু ডাইরেক্ট সেলিং করে আমরা ভাত খেতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে সবাইকে যদি আমরা স্বপ্ন পূরণের করি, কারণ এখানে দেখা গেছে স্বপ্ন পূরণ করছে মাত্র 82 জন ডায়মন্ড, তাই না? যারা ডায়মন্ড এসে তারা স্বপ্ন পূরণ করে ফেলছে। এখন শুধু তাদের এই চলমান বিজনেস চলমান হলে তারা আবার আগের জায়গায় চলে আসবে। আবার যারা এই যে পিএইচডি 2900, এরাও আমি বলবো যে হ্যাঁ স্বপ্ন পূরণ করে ফেলছে এক ধাপ। কিন্তু আমরা তো এই 2900 3000 লোকের স্বপ্ন পূরণের জন্য ডেস্টিনি বানাইনি, ডেস্টিনি বানাইছি লক্ষ লক্ষ। এবার আমার ড্রিম সেট করছি, এবং আমি কর্মকার বাবুর সাথে প্রথম যে জিনিসটা বলেছি সেটা আজকে আপনাদেরকে বলবো। আমি বলছি লেখেন, আমার দৃষ্টিতে বাংলাদেশের নিম্নবিত্ত লোকের আয় হচ্ছে মাসিক 1 লাখ টাকা। সে বলে কি বলেন স্যার? আমি বলছি হ্যাঁ, বাংলাদেশের নিম্নবিত্ত লোকের আয় হচ্ছে 1 লাখ টাকা, মধ্যবিত্ত লোকের আয় হচ্ছে 5 লাখ টাকা, আর উচ্চবিত্ত লোকের আয় হচ্ছে 25 লাখ। ফিগারটা আবার মনে রাখবেন, নিম্নবিত্ত 1 লাখ, মধ্যবিত্ত 5 লাখ, উচ্চবিত্ত 25 লাখ। এবং আমি বলছি এই তিনটা গ্রুপকে প্ল্যান করে আমি বিজনেস প্ল্যান বানাবো, এবং আমরা তাদেরকে হেল্প করব। বললো যে কত লোকের আমরা হেল্প করব? আমি বলছি ধরেন আমাদের এখন 43,50,000 আছে, আমরা আরো 1,56,50,000 নেব। বলে স্যার কিভাবে নেবো এত লোক? আমি তখন বলছি কারণ
বাকি যে 1,56,50,000 এই লোকগুলো যখন আমাদের সাথে সম্পৃক্ত হবে, এদের থেকে একটি টাকাও নেওয়া হবে না, এদের কাছে 1 টাকার মালও বিক্রি করা হবে না, কোনো পণ্য কেনা ছাড়া, কোনো টাকা দেয়া ছাড়া তারা আমাদের এখানে এনলিস্টেড হবে ফ্রি। কারণ ফ্রি আনলিস্টেড হওয়ার জন্য আমার কারো কাছে থেকে আইন নিতে হবে না, আমি কারো কাছে থেকে অনুমতিও নিতে হবে না, তাই না? তো এই কথাটা এই জন্য বললাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আগামী 2030 সালের মধ্যে 5 বছর ইনশাল্লাহ সিরিয়াসলি আমি কাজ করব, সিরিয়াসলি এরপরে কাজ করব, সেটা অত সিরিয়াসলি না। আগামী 2030 সালের মধ্যে আমি টোটাল 2 কোটি লোকের নিম্নবিত্ত আয়ের থেকে একটু উপরের দিকে আনতে চাই, মানে 1 লাখ টাকা মাসে যাতে ইনকাম হয়, এটা আমি নিশ্চিত করতে চাই। তাইলে এরা হবে বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড নাগরিক। তাই আমার স্বপ্ন হচ্ছে, এখন স্বপ্নটাকে বড় করেছি, যে আমি চিন্তা করেছি 12.5 কোটি ভোটার আমার পক্ষে দরকার নেই। আমার এই জীবদ্দশায় আমি সব লোকের আমি সহযোগিতা করব, স্বপ্ন দেখাবো, আমার দরকার কি পড়ছে, আমি শুধু 2 কোটি লোকের স্বপ্ন দেখাই। তার মধ্যে দেখা গেছে যে 43,50,000 অলরেডি আমার সাথে 12 বছর ধৈর্য ধরে আছে, আর নতুন করে নেব হচ্ছে 1,56,50,000। তো উনি বলে যে কিভাবে করব, আপনি কি তাইলে বস্তির লোকও নিবেন, আপনি কি তাহলে সমাজের একেবারে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা? আমি বলছি তারাও তো ভোক্তা না। আগে আমরা একটা নিয়ম করেছিলাম যে মেট্রিক পাস না হলে নেবো না, এখন আমি ওই জায়গা থেকে সরে আসছি। আমার কথা হচ্ছে ভোক্তা তো সবাই ভোক্তা, আমি কেন ভোক্তাদেরকে ইয়ে করব, বঞ্চিত করব? তাই আমরা 2 কোটি লোক নিয়ে কাজ করব। এখন দেখা যাক 2 কোটি লোক নিয়ে কাজ করার ইয়েগুলো কি, প্ল্যান গুলো কি। আমরা কতগুলো সেক্টর করেছি। একটা হচ্ছে 43,50,000 যারা আছে তাদেরকে একটা বিজনেস প্ল্যান দেবো। নতুন যারা আসবে 56 লাখ, 1,56,00,000 আর ইয়ে কি বলে 50,000, এদেরকে একটা বিজনেস প্ল্যান দেবো। আবার এদের মধ্যে দুইটা বিজনেস প্ল্যান থাকবে। একটা হচ্ছে তারা আমাদের থেকে সহযোগিতা পাবে, কনজিউমার লোনের, কনজিউমার লোন পাবে 56,50,000 লোককে আমরা কনজিউমার লোন দেবো 3,000 টাকা করে সমিতির থেকে দেবো। যেই টাকাটা তাদের কোনো ইন্টারেস্ট থাকবে না, কোনো কিস্তি থাকবে না, কোনো শর্ত থাকবে না কবে ফেরত দিবে, তারা তাদের ইচ্ছা মতো সময় ফেরত দিবে, যখন তাদের এক সাইকেল হবে তারা ফেরত দিবে। আর ওই 1 কোটি লোক কিন্তু নিজের টাকা দিয়ে কিন্তু ইয়ে করবে, প্রোডাক্ট কিনবে। তো এইভাবে আমরা কতগুলো সেক্টর করেছি, তাতে করে দেখা যাবে কি, আমরা এমন লোকও যদি পাই যার 3,000 টাকার মাল কিনে এই পয়েন্ট করার মতো সামর্থ্য নাই, যেহেতু আমরা এখন ইয়ে রাখি নাই, মানে জয়নিং প্রোডাক্ট রাখি নাই, সে শুধু পয়েন্ট করার জন্য, তার 100 পয়েন্ট করার জন্য 3,000 টাকা লাগবে। তো সেখানে উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তাহলে আমাদের জয়নিং পয়েন্ট কত থাকবে, আমি বলেছি 500 নয় 100। কারণ আমার যদি মানুষকে হেল্প করাই উদ্দেশ্য হয়, আমি 500 থেকে নেমে আসছি। কেউ যদি তার বিজনেস, প্রথম কথা হচ্ছে সে জয়েন করবে ফ্রি, আর হচ্ছে সে বিজনেস সেন্টার স্টার্ট করবে 100 পয়েন্ট দিয়ে, এবং 3,000 টাকার পণ্য কিনে শুরু করবে কনজিউমার প্রোডাক্ট। তাও সেটা এমন কোনো প্রোডাক্ট নয় যেটা সে আননেসেসারি কিনতেছে, কনজিউমার প্রোডাক্ট যেটা কনজিউম করে ফেলবে। কনজিউমার প্রোডাক্ট মানে কি, যে প্রোডাক্টটাকে কনজিউম করা হয়, ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কনজিউমার প্রোডাক্ট। আমরা কনজিউমার প্রোডাক্ট দেবো। আর এই কনজিউমার প্রোডাক্ট কেনার জন্য 56,50,000 লোকের আমরা ফাইন্যান্স করব, এবং সেই ফাইন্যান্সের টাকা সুদমুক্ত, এবং সে ইচ্ছা মতো সময় ফেরত দিবে। তার যখন এক সাইকেল হয়ে যাবে, তার একটি বিজনেস সেন্টারে, তখন আমরা এই 3,000 টাকা ফেরত নেবো, এর আগে না। আর যদি সে কোনো সময় দিতে না পারে, এটা আমরা রিস্ক নেবো, কোনো সমস্যা নেই। আমরা রিস্ক, এই রিস্ক হচ্ছে একেবারে আপনার কি বলে অ্যাফোর্ডেবল রিস্ক, যেটাকে আমরা করি, মানে সহ্য করার মতো রিস্ক। এখন আসেন সেই বিজনেস প্ল্যানটা কি। বিজনেস প্ল্যান হচ্ছে, আমরা দুই ভাগে বিজনেস প্ল্যানটাকে ভাগ করছি। একটা হচ্ছে ডেস্টিনি 2,000 ভিত্তিক, ডেস্টিনি 2,000 যে এমএলএম ব্যবসা, এই ভিত্তিক একটা প্ল্যান করেছি। আরেকটা করেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন, ডেস্টিনিতে 30-32টা কোম্পানি হলেও কিন্তু মূল ব্যবসা করছে দুইটা কোম্পানি। একটা হচ্ছে ডেস্টিনি 2,000, আর একটা মাল্টিপারপাস। ট্রি প্ল্যান্টেশন কিন্তু ব্যবসা করে নাই। ট্রি প্ল্যান্টেশন তার একটা প্রোডাক্ট আমরা দিয়েছি ডেস্টিনি 2,000-কে মার্কেটিং করতে। কারণ ট্রি প্ল্যান্টেশনের অর্ধেক মালিক হচ্ছে মাল্টিপারপাস, অর্ধেক মালিক হচ্ছে ডেস্টিনি 2,000। আর ট্রি প্ল্যান্টেশন নিজে কোনো মার্কেটিং করে নাই, একটি প্রোডাক্টও তারা মার্কেটিং করে নাই, পুরো প্রোডাক্টে মার্কেটিং করেছে ডেস্টিনি 2,000। তার মানে কি দাঁড়ালো, একমাত্র ডেস্টিনি 2,000 মাল্টিপারপাস এবং ট্রি প্ল্যান্টেশন মার্কেটিং করার পরে ডেস্টিনি মাল্টিপারপাস নিজে নিজে তার কিছু প্রোডাক্ট মার্কেটিং করছে। তার মানে মার্কেটিং করছে কিন্তু অ্যাকচুয়ালি দুই কোম্পানি, আর কেউ করেনি। আর বাকি কোম্পানিগুলো হচ্ছে চাইল্ড কোম্পানি। তো তাই আমিও ফোকাস করেছি যে ব্যবসা করব, আমি এই দুই জায়গায় থাকবো। ডেস্টিনি 2,000-এর দায়িত্বেও থাকবো সিইওর দায়িত্বে, এবং ডেস্টিনি মাল্টিপারপাসেও থাকবো সিইওর দায়িত্বে। কেন সিইওর দায়িত্বে? আমি কেন জানি বোর্ড ডাইরেক্টর থাকতে ইন্টারেস্টেড না। বোর্ড ডাইরেক্টর থাকা, সেখানে বোর্ডে গসিপিং করা,
এবং আর বোর্ড ডাইরেক্টর থাকার মধ্যে একটা ইগো কাজ করে, দরকার নেই সেই ইগো। আমি ইগোর বাইরে চলে যেতে চাই। আমার কথা হচ্ছে আমি কাজ করতে চাই একজন স্টাফের মতো, যে কারণে আপনারা অনেকে জানেন আমি চাইলে কিন্তু মাল্টিপারপাসের চেয়ারম্যান ক্যান্ডিডেট হইতে পারতাম, কারণ আমার তো জামিন ছিল, আমি তো এটাতে কনভিক্টেড না। আমাকে অধিদপ্তর থেকে বলছে যে আপনি চাইলে কিন্তু চেয়ারম্যান প্রার্থী হইতে পারেন। আমি বলছি না, আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে কাজ করতে চাই না, আপনারা যদি অ্যালাউ করেন আমাকে, আমি সিইও হিসেবে দায়িত্ব নিতে চাই। চেয়ারম্যান আমি আমাদের কোনো ডিস্ট্রিবিউটর থেকে বানাবো। এবং সেইভাবে আপনারা জানেন আমাদের একজন ডায়মন্ড ডিস্ট্রিবিউটর এটা চেয়ারম্যান, একজন পিএইচডি হচ্ছে এটা সেক্রেটারি, আরেকজন পিএইচডি হচ্ছে এটা কোষাধ্যক্ষ। মানে আমি তার ধারে কাছেও নাই কোঅপারেটিভ, কিন্তু এটা ঠিক আমি সিইও হিসেবে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিই, সহযোগিতা দিই। ওখানে বসে আমি সপ্তাহে 2 দিন ওখানে অফিস করি, আর 3 দিন আমি বসে এতে কাজ করি। ডেস্টিনি 2000 যেটা আমাকে একজন প্রশ্ন করে গেছিল, আমি খেয়াল করেছি, বলেছিল যে আপনি গত মাসে বলছিলেন যে আপনি এই মাসে যেভাবেই হোক ডেস্টিনি 2000 ম্যানেজমেন্টে ঢুকবেন। হ্যাঁ, আমি বলেছি এবং সেখানে আমি কাজ করতেছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি অলরেডি বর্তমান বোর্ডে যে যে বোর্ড আছে, আপনারা জানেন কিনা জানি না, 173/22 বোর্ডে মোট সদস্য হচ্ছে 16 জন। 16 জনের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের থেকে কোর্ট থেকে দিছে 3 জন, আর 13 জন হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার। তো এই 3 জনের মধ্যে একজন পলাতক চলে গেছে, আর 2 জন দেশে আছে। সেই 2 জন সহ, দেখেন আমি কি বলতেছি, যে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে কোর্ট থেকে দিছে, সেই 2 জন সহ আমাদের শেয়ার হোল্ডারদের 9 জন সহ মোট 11 জন কিন্তু আমাকে বোর্ডে নেয়ার পক্ষে। কেবলমাত্র ভাগ্য আমার এত খারাপ, বলতে লজ্জা লাগতেছে, কেবলমাত্র 4 জন শেয়ার হোল্ডার চাচ্ছে না আমি বোর্ডে আসি। এটা নিয়ে কি আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, যেহেতু 11 জন চাইতেছে আমি আসি, আর 4 জন চাইতেছে আসবো না, আমার কিছু আসে যায় না, 11 জনের সমর্থন আমার যথেষ্ট। এই 11 জনে মিলে যেটা করতে যাচ্ছে, আপনারা শুনেছেন তারা কোর্টে একটা আবেদন করেছে চেয়ারম্যান বদল করার, কারণ চেয়ারম্যান বিদেশে থাকে। আর এই 11 জন যদি বোর্ডে আসতে পারে, তাদের মধ্যে কাউকে যদি আমার কিন্তু দেখেন, আমার কিন্তু ডেস্টিনি 2000 চেয়ারম্যান বা এমডি কোনোটা হওয়ার শখ নাই। আমি শুধু একটা জিনিস চাই, আমি এটা সিইও দায়িত্ব নিয়ে মার্কেটিংটা করে দিতে চাই, যাতে আপনাদের সবার টাকা পয়সা ফেরত পান, এবং মার্কেটিংটা শুরু করতে চাই। তো এই জন্য আমার এমডি হতে হবে, চেয়ারম্যান হতে হবে জরুরি না। আমি চাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থেকে একজনকে চেয়ারম্যান করব, আর এখানে আমাকে সিইও হিসাবে নিয়োগ দিলে হবে। দেওয়ার পরে আমি সেখানে মার্কেটিং প্ল্যান আমার তৈরি করা আছে। আরেকটা কথা বলি, আমি কিন্তু সফটওয়্যার রেডি করে ফেলেছি। আজকেও কিন্তু সফটওয়্যার নিয়ে আমি ইয়ে করতেছিলাম বাসা বসে, অনেকটা খেলাই বলতে পারেন। আমি আর আমার আইটির লোক বসে বসে আমরা ফেক কিছু ডাটা দিচ্ছিলাম নিজেরা, আবার দেখতেছি রেজাল্ট কি হয়। বুঝছেন তো, ফেক ডাটা, বুঝছেন তো, ডাটা ইন করে দেখতেছি রেজাল্ট কি হয়। আপনাদের জন্য এইখানে একটা সুখবর দেই, আমাদের যে সফটওয়্যারটা তৈরি হয়েছে এইটা অ্যামেজিং একটা সফটওয়্যার। এর বেশি আমি বোধহয় কোনো শব্দ ব্যবহার করতে পারতেছি না। কেন বলছি অ্যামেজিং, আপনাদের প্রত্যেকের নিজস্ব অ্যাকাউন্টিং আপনি নিজে করবেন। বুঝতে পারছেন, আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টিং নিজে করবেন। খেয়াল করেন, অতীতে দেখা গেছে আপনি অ্যাকাউন্টিং করতেন না, হিসাব রাখতেন না, জানতেন না, উকিলের কাছে গেলে উকিলে আপনারা বলতো কাগজ দেন, ইনকাম ট্যাক্সে আপনি বিড়ম্বনা ছিল, আপনার অনেক রকম ঝামেলা ছিলেন। আপনি কি চিন্তা করতে পারেন যে আপনার জন্য যে সফটওয়্যার আমি বানাইছি, সেই সফটওয়্যার আপনি ঢুকলে আপনি খালি একটা স্টেটমেন্ট টান দিয়ে বাইকেরা উকিল ইনকাম ট্যাক্স লয়ারে দিয়ে করবেন, এই হচ্ছে আমার স্টেটমেন্ট, জান আমার ট্যাক্স রিটার্ন, ট্যাক্স ফাইল করে দেন আমাকে। অর্থাৎ, সরি, অর্থাৎ আপনি কত টাকা আয় করছেন, কি করছেন না করছেন, যাবতীয় খরচ, মানে আপনি কয় টাকা কাপড় চোপড়ে খরচ করছেন, আপনি কয় টাকা ট্যাক্স দিচ্ছেন, কয় টাকা খাইছেন, কয় টাকার ফ্লেক্সি লোড দিচ্ছেন, খেয়াল করেন আমি কি বলতেছি, কত টাকার ইলেকট্রিক বিল দিচ্ছেন, কত টাকার গ্যাস বিল দিচ্ছেন, কত টাকার রিক্সা ভাড়া দিচ্ছেন, কত টাকা টিপস দিচ্ছেন, কত টাকা আপনি টিপস নিছেন, আপনি বকশিস নিছেন। মানে আমি বলতেছি এভরি সিঙ্গেল ডিটেল একদম নিখুঁত ভাবে যাতে আপনি আপনার কম্পিউটারের সিস্টেমে ঢুকাইতে পারেন, এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে আপনার জন্য আলাদা করে। এমএলএম এর বাইরে, এমএলএম তো আপনি ঢুকবেনই, ঢুকে আপনি আপনার ট্রি দেখবেন, আপনি আপনার ট্রি সেট আপ দেখবেন, আপনি আপনার কত টাকা ইনকাম হয়েছে, আপনি আপনার ডোরাতে ঢুকবেন, সেটা তো আছেই। কিন্তু আপনার জন্য এক্সট্রা একটা সফটওয়্যার তৈরি করছি এডিশনাল, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, মানে আমার হিসাব, বাংলায় হচ্ছে আমার হিসাব। এই মাই অ্যাকাউন্টে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, আপনি যখন এই মাই হিসাবটা মানে মাই অ্যাকাউন্টটা ব্যবহার করা শুরু করবেন, আপনার কোনো এমপ্লয়ি দরকার নাই।
আপনার চিন্তা করার দরকার নেই যে আপনি কত টাকার মালিক, আপনার ইনকাম কোথা থেকে আসছে, সব চলতে থাকবে কিন্তু সিস্টেম মতো। আপনি একটা কাজ করবেন, শুধু শুধু ভাউচারটা এন্ট্রি দিবেন, এবং সেই ভাউচারটাও কিন্তু কাগজ না, অনলাইনে, অর্থাৎ পেপারলেস অ্যাকাউন্টিং। কোনো কাগজ দরকার নেই, শুধু জাস্ট আপনার যদি মন চায় যে কাগজগুলো আপনি রাখবেন উকিলে দেওয়ার জন্য, রেখে দিন, কিন্তু আপনার সব এন্ট্রি হবে কিন্তু পেপারলেস। এবং আপনি এটা যখন যেখানে থাকেন এই অ্যাকাউন্টিং চলবে, আপনার আপনার হ্যান্ডসেটে চলবে, আপনার ল্যাপটপে চলবে, আপনি যেভাবে চান। এই অ্যাকাউন্টিং এর ডেমনস্ট্রেশন করতেছিলাম আজকে সারাদিন, এবং আমি এতটাই হ্যাপি এটা দেখে। অ্যামেজিং একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনার জন্য রেডি করে রাখছি, এবং এটা ইন্টিগ্রেটেড। কিসের সাথে ইন্টিগ্রেটেড? আপনার মাল্টিপারপাসের সাথে, আপনার ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজের সাথে, আপনার আইএনডিপির সাথে, আপনার ডিআইবিসির সাথে। আপনি এখন, আমি যে সফটওয়্যারটা রেডি করে ফেলেছি, আপনার এখন সারা সেন্টারে যে বলার দরকার নেই যে ভাই আমি মানি রিসিট হারায় ফেলাইছি, আমার তো মানি রিসিট নাই, আমার তো এরকম শেয়ার কিনা ছিল। তো আপনাকে আমরা কি বলি সাধারণত, যান আপনি থানায় একটা জিডি করেন, জিডি করে আসেন, আমরা বালাম বই খুঁজতে থাকি আপনার মানি রিসিট কোথাও পাওয়া যায় কিনা। আমরা এই কাজগুলোই করে আসতেছিলাম কিন্তু গত কয়েকদিন। কিন্তু আজকের পর থেকে আমি বলতেছি যে সুসংবাদটা আপনাদের জন্য, আপনি যদি শুধু সিআইডি নাম্বারটা মনে রাখেন, দ্যাটস অল, আর কিছু লাগবে না। আর যদি বলেন সিআইডি নাম্বার মনে নাই, দেখেন এটা হয়েছে কিন্তু, আমি ট্রায়াল দিতে যাই আমার ওয়াইফের ইয়েটা খুঁজতে গেছি, যে সে কত টাকা শেয়ার কিনছে দেখি, তার ইনকাম কি। তো ঘটনাচক্রে তার মোবাইল ফোনের সিমটা হারাই গেছে, তার মানি রিসিট নাই, খেয়াল করেন, তার মাল্টিপারপাসের কোনো ডকুমেন্ট নাই, তার কিচ্ছু নাই। তো এখন আমি দিনও পাইতেছি না, তো কি করব? তখন আমার মাথা হঠাৎ করে কাজ করছে, আরে আমার কাছে তো পিএইচডি দের লিস্ট আছে, আমার ওয়াইফ তো পিএইচডি, তো দেখি তো তার কোন সেন্টারে সে পিএইচডি হয়েছে। তো আমি অ্যালফাবেটিক্যালি খুঁজে বাইর করলাম, অ্যালফাবেটিক্যালি খুঁজে বাইর করে তার নামটা বের করছি, বের করে দেখি কি, তার যে সিএডি থেকে সে ইয়ে হয়েছে, পিএইচডি হয়েছে, সেটা হচ্ছে 1038। এই 1038 দিয়ে আমি তার টোটাল জেনারেশন বের করে ফেলছি, টিপ দিয়ে, বুঝছেন? বের করে আমি দেখি যে সে 6 লাখ টাকার শেয়ার কিনে আছে, তার তার সেন্টার আছে প্রায় দেখলাম 38টা, সে পিএইচডি কবে হয়েছে, মানে আমি টোটাল ইনফরমেশন গুলো দেখে আমি তখন চিন্তা করলাম যে, এবং সেখানে আমি একটা ভুল পাইছি, কিন্তু একটা মজার ব্যাপার ভুল পাইছি, যে তার যে নমিনি এরিয়াটা ভুল, সেটা আবার আপডেট করার মতো আমরা অপশন তৈরি করছি। এটা আপডেট করার জন্য ম্যানেজমেন্টের কাছে আসতে হবে না, আমরা সফটওয়্যারটাকে এমন ভাবে ডেভেলপ করেছি যে ডিস্ট্রিবিউটর শুধু আপডেট করতে পারবে কিছু ইনফরমেশন, সামান্য স্পর্শকাতর এই ইনফরমেশন কিন্তু একজন ডিস্ট্রিবিউটর আপডেট করতে পারবে না। শেষে কোনটা কোনটা আপডেট করতে পারবে আমি বলে দিই। তার নামের বানান ভুল হলে আপডেট করতে পারবে, বাপ মা এগুলো আপডেট করতে পারবে, তার যদি ঠিকানা ভুল থাকে এটা আপডেট করতে পারবে। কিন্তু সে যদি তার এনআইডি নাম্বার, খেয়াল করেন কি বলছি, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, তার দিন, স্পর্শকাতর বিষয়গুলো আর কি, তার অ্যাকাউন্ট নাম্বার, এগুলো যদি সে আপডেট করতে হয়, তাকে যেতে হবে ডোরার কাছে অথবা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের। সে কি করবে? ডোরাও কিন্তু চাইলে কিন্তু 2 নম্বরই করতে পারবে না, কারণ ডোরা যদি 2 নম্বরই করে, আমরা ডোরাকে যখন নিয়োগ দেবো এগ্রিমেন্ট করে, ডোরা যদি কখনো একটা অন্যায় করে, তার ডোরাশিপ কেড়ে নিয়ে নেবো আমরা। তার মানে ডোরাকে একটা থ্রেটের মধ্যে রাখবো, একটা অপরাধ করবে আউট, তার ডোরাশিপ নিয়ে নেওয়া হবে। তখন ডোরা কিভাবে এটাকে ভেরিফাই করবে? ডোরা করবে কি, সে ওই ভলিউমে যাবে, যা দেখবে যে উনি যে তথ্যগুলো দিছে এটা সঠিক কিনা। যেমন যদি বলে আমার নামের বানান বলেছে, বলবে আপনার এনআইডি নাম্বার, আমার এনআইডি কার্ড দেন, এনআইডি কার্ড দেখে ঠিক করে দেবে। যদি বলে আমার জন্ম তারিখ বলেছে, এনআইডি কার্ড দেন। যদি বলে আমার বাবার নাম বলেছে, এনআইডি কার্ড দেন। মানে ডোরাও কেয়ারফুলি এগুলোকে আপডেট করতে হবে। আচ্ছা, এই আপডেট করার পরে আপনার কিন্তু সিস্টেম চালু। এখন আপনারা যারা হতাশ হয়েছিলেন এতদিন যে আমি মানির সিট হারায় ফেলাইছি, আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, আমার মনে আছে, আমি যে থানা যায় জিডি করেন, জিডি অবশ্যই আপনাকে করতেই হবে এখনো, কারণ আপনি যে সত্য কথা বলতেছেন এটার অর্থ হচ্ছে জিডি। আপনি জিডি না করলে আপনি সত্য মিথ্যা বলতেছেন আমরা জানি না। কারণ আপনি যদি বলেন আমি তো কখনো বলি নাই, আমার মানির সিট হারাই গেছে, তাই আপনি যাতে এটা বলতে না পারেন, আপনি জিডি করে না, বলবে এই যে আপনি বলছেন আপনার মানির সিট হারাই গেছে। তো আমরা আপনার সেই মানের সিট তৈরি করে দিতে পারবো, মানের সিট তৈরি করা লাগবে না, আপনার টোটাল হিস্ট্রি দিতে পারবো। এই সফটওয়্যার আমার কাছে তৈরি হয়ে আছে। তাইলে আমার কাজটা কি? ওই যে নেপোলিয়ন বলছিল যে আমরা তো যুদ্ধে জিতে আছি, তো বলছে তাইলে আমার সেনাপতি তাহলে কাজটা কি, বলে যে, কাজ হচ্ছে এখন শুধু যুদ্ধটা করা, যুদ্ধে কিন্তু আমরা জিতে আছি। ঠিক এখানে আমি বলবো আমাদের সবকিছু কিন্তু রেডি আছে, কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের ব্যবসাটা করা। ব্যবসার কিন্তু ক্ষেত্র, মানে সফটওয়্যার ইজ রেডি ইন মাই হ্যান্ড রাইট নাও।
এবং এভরি সিঙ্গেল ইনফরমেশন 608 নম্বর স্টেটমেন্ট পর্যন্ত আমাদের কাছে আছে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন? প্রথম আপনারা শুরু করবেন হচ্ছে আপনারা মাল্টিপারপাসে যাবেন। মাল্টিপারপাসে আপনাদের অ্যাকাউন্ট গুলো কিন্তু ডরমেন্ট হয়ে আছে, ইনঅ্যাক্টিভ। ডরমেন্ট কথাটা তো হচ্ছে বাংলা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় আছে, আপনি আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা জমা দেন, ওই টাকা আপনার অ্যাকাউন্টেই পড়ে থাকবে, ওই টাকা কেউ নেবে না। কিন্তু ওই 1,000 টাকা আপনি জমা দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে, এই সুযোগটা আপনি পাবেন। আপনার অ্যাকাউন্টটা আপনি চালু করেন, এটাকে বলা হয় হালনাগাদ। আমি জানি এই পর্যন্ত কয়েক হাজার লোক হালনাগাদ করছে, যেখানে 8.5 লক্ষ লোকের অ্যাকাউন্ট মাল্টিভার্সের সাথে কয়েক হাজার লোকে হালনাগাদ করলে হয়। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে মাত্র 8.5 লক্ষ লোক শেয়ার কিনছে, সেখানে ন্যূনতম কেউ 500 টাকা শেয়ার কিনছে, বাকি 35 লক্ষ লোক একটা শেয়ারও কিনে নাই। এই 35 লক্ষ লোকের কাছে আপনি মেসেজ দিবেন, আপনাদেরকে বলতেছি পিএইচডি থেকে এবং যারা সিলভার যারা গোল্ড সবাইকে আপনি মেসেজ দিবেন যে আপনি যদি ভবিষ্যতে মাল্টিপারপাসের শেয়ার কিনেন আপনার জন্য একটা সুখবর আছে। যদি বলে কি সুখবর, বলে 1 নম্বর সুখবর হচ্ছে আগামীতে আপনি মাল্টিপারপাস থেকে যদি আপনি কোয়ালিফাই করেন, লোন নিবেন সুদ মুক্ত। আমরা কিন্তু আর কখনো জীবনও আপনাদেরকে লোন দিলে আর 1 টাকাও সুদ নেব না, সুদ মুক্ত লোন। কারণ আমরা সুদের কারবার থেকে সরে যেতে চাই। তো বলবেন তাহলে আমাদেরকে ডিভিডেন্ড কোত্থেকে দিবেন? আপনাদের থেকে সুদের টাকা আয় করে ডিভিডেন্ড দেবো এই স্বপ্ন আমি দেখি না। তাহলে এটা হলো ছোট স্বপ্ন। এরকম স্বপ্ন দেখতেছে বাংলাদেশে 93,000 সমিতি আছে, ওরা এই স্বপ্ন দেখে। বাট ডেস্টিনি মাল্টিপারপাস যে স্বপ্ন দেখে সেটা হচ্ছে আমরা সুদের টাকা দিয়ে আপনাদেরকে ডিভিডেন্ড দেবো না, আমরা ব্যবসার টাকা থেকে দেবো। সেই জায়গায় এখন আস্তে আস্তে আমি আসতেছি। আমি কিন্তু ধীরে ধীরে ব্যবসার দিকে আগাইতেছি। এখন ব্যবসাটা কিভাবে হবে? আমরা আপনাদেরকে যে বিজনেস দেব সে বিজনেস থেকে ইনকাম হবে। আমরা সব মোটামুটি 10 থেকে 12টা কোম্পানি এখন নিষ্ক্রিয় রাখবো, আর 15টা কোম্পানির মধ্যে আমরা সচল করে ফেলতেছি। সেখানে ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, ওই কোম্পানিগুলোতে কিন্তু ডাইরেক্টর দেওয়া হয়ে গেছে, ডাইরেক্টর দিয়েছি এবং সেই কোম্পানিগুলো খুব দ্রুত চালু হচ্ছে। এগুলোর অফিস চালু হচ্ছে আপনার ইয়েতে মাথা কি বলে সাহারা সেন্টারে 12 তলা 13 তলায়। আমাদের এখন 2 জায়গায় বিজনেস শুরু হবে, মাহতাব সেন্টার কেন্দ্রিক এবং সাহারা সেন্টার কেন্দ্রিক। আপনারা হয়তো জানেন যে মাহতাব সেন্টারের 3 তলা অলরেডি পিএইচডি সেন্ট্রাল ফোরামের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি, সেখানে তাদের অফিস হবে। আর বিভাগীয় অফিসগুলো বিভাগীয় শহরে আমরা আমাদের আছে কিছু আমাদের কেনা জায়গা আছে, ওখানেও আমরা পিএইচডি ফোরামের বিভাগীয় ফোরামের অফিস করতে দেবো। যেমন রংপুর আছে, আপনার রাজশাহী আছে। রাজশাহীতে আমাদের নাই স্পেস, কিনে ভাড়া নিতে হবে। চট্টগ্রাম আছে, খুলনা নাই, খুলনা নিতে হবে। তারপরে কুমিল্লাতে নাই, কুমিল্লা নিতে হবে। এইভাবে ফরিদপুর নাই, ফরিদপুর নিতে হবে। আমরা সব জায়গায় কিন্তু বিভাগীয় পিএইচডি ফোরামের অফিস করে ফেলবো ইনশাল্লাহ। সে ব্যাপারে আমরা একটা সাপোর্ট বাইর করবো কিভাবে করা যায়। তো যেটা বলতেছিলাম, আসি আমরা একটা বিজনেস প্ল্যানের মধ্যে ঢুকি। এই বিজনেস প্ল্যানে ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস শুরু হইতে একটু দেরি হচ্ছে, খুব সঙ্গত কারণে দেরি হচ্ছে। একটা হচ্ছে আমাদের নিজেদের ইন্টারনাল তো সমস্যা আছেই, আরেকটা হচ্ছে এখন পর্যন্ত গভর্নমেন্ট বা অথরিটি এমএলএম ব্যবসা করার লাইসেন্স আমাদেরকে দেননি। তো এমএলএম ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি। আমি আমি অলরেডি বিভিন্ন দিকে তদবির, আমি বেশি কথা এই বিষয়ে ডিসক্লোজ করতে চাচ্ছি না পাবলিকলি, কারণ এখানে দিন শেষে আপনাদের এখানে এটা এটা পাবলিক প্লেস, এখানে আমি এই সমস্ত কথা বলে আমাদের তথ্যগুলো কারো কাছে দিতে চাচ্ছি না। আমি মোটামুটি আইনি প্রক্রিয়ায় কোর্টের মাধ্যমে আমি অ্যাপ্লাই করেছি এবং আমাদের ইনশাল্লাহ খুব দ্রুত ব্যবসা কার্যক্রম শুরু করার জন্য অনুমতি আমরা সরকার থেকে পাবো। আর এদিক দিয়ে যেটা করেছি, যেহেতু মাল্টিপারপাসের ব্যবসা আমরা শুরু করার অনুমতি পেয়েছি, ব্যবসা শুরু করে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টও খুলেছি, আমরা ইয়েও করতেছি, ট্রানজাকশন করতেছি, কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো দুদক লক করে গেছে ওগুলা খোলার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টে শুনানি হবে ইনশাল্লাহ এই মাসেই হবে। তখন আপনারা দেখবেন যে মাল্টিপারপাস দৌড় দিয়ে কিন্তু ডেস্টিনি 2004 আগে আসছে। তো এখন আপনাদের জন্য, যেহেতু আপনারা এতগুলো লোক এতটা বছর বেকার আছেন, আপনাদের কথা চিন্তা করে এবার আমি আসল কাজে হাত দিয়েছি। যে স্বপ্নটা আমি দেখেছি 2020 সালে পিজি হাসপাতালে থাকতে, পিজি হাসপাতালে থাকতে আমি এক সময় স্বপ্ন দেখতাম যে বাংলাদেশে একটা ভিন্ন টাইপের ব্যবসা আমরা চালু করব রিয়েল এস্টেটের, এবং সেটা হচ্ছে মানুষের জন্য, গরিব মানুষের জন্য, নিডি মানুষের জন্য, যারা কোনোদিন স্বপ্নেও চিন্তা করে না তার একটা ফ্ল্যাট হবে, এরকম লোকের জন্য আমরা ফ্ল্যাট বানাবো। যারা স্বপ্নেও ভাবে না, কি কইছি দেখেন, যারা স্বপ্নেও ভাবে না যে আমি একটা ফ্ল্যাটের মালিক হবো, তাদের যদি স্বপ্ন দেখাতে চাই তারা একটা ফ্ল্যাটের মালিক হবে কিভাবে। আমরা এটা এই কনসেপ্টটার নাম দিছি ভাড়া থেকে কেনা। অর্থাৎ সে
যে টাকায় ভাড়ায় থাকে ওইটাই সে কেনার জন্য দেবে। এবং সেখানে আমরা একটা স্লোগান তৈরি করেছি যে হোম ফর এভরিওয়ান, লোন ফর নান। মানে সবার জন্য বাড়ি হবে, কিন্তু কাউকে লোন নিতে দেবো না, লোনের দরকার নেই। একটু এখানে একটুখানি শুধু আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনি যদি বায়ার হন, আপনি যদি সেই ফ্ল্যাটের একজন কাঙ্ক্ষিত গ্রাহক হন, তাহলে আপনার একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা এই ফ্ল্যাটটা তৈরি করে আপনার হাতে তুলে দিতে 3 বছর সময় নেব। এই 3টা বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই 3 বছর আপনি কি করবেন? ভাড়ার সমান কিস্তি দিয়ে যাবেন, আর কিছু না, কোনো ডাউন পেমেন্ট নাই। 3 বছর পর আপনি ফ্ল্যাটে উঠে যাবেন। ফ্ল্যাটে উঠে এরপর আপনি বাকি কিস্তিগুলা দিতে থাকবেন, যে কয় বছর লাগে আপনার। এটা ডিপেন্ড করে আপনি কতটা কিস্তি দিতে চান। কারণ এখানে একটা ব্যাপার আছে বলি, টোটাল কিস্তি আসবে কিন্তু 20 বছর মেয়াদি 240টা। কিন্তু এখন যদি এমন হয় যে আপনি বললেন যে আমি তো ট্রি প্ল্যান্টেশনের কাছে টাকা পাই, আমি তো সমিতির কাছে টাকা পাই, আমি তো ডেস্টিনির কাছে টাকা পাই, সেটা কি করা যায়? আমরা প্রয়োজনে আপনার সেই টাকাও এখানে আপনি যদি চান আর কি, আমরা সমন্বয় করে দেবো ইয়ে হিসাবে, ডাউন পেমেন্ট হিসাবে। কেন এটা কিভাবে করব? আমরা করব কি, এই স্বপ্ন শহর কোম্পানি আমরা যেটা করেছি, 30 তারিখে কোম্পানিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই কোম্পানির সাথে ডেস্টিনির মাল্টিপারপাসের ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের চুক্তি হবে। সেই চুক্তি অনুযায়ী এই কোম্পানি তাদের টাকা সমন্বয় করে দেবে, পাওনাদারদের টাকা সমন্বয় করে দেবে। আর সেটার বিনিময়ে ট্রি প্ল্যান্টেশন আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার ব্যবসা চলে আসবে, সমিতিও চলে আসবে। সমিতিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কোম্পানির অর্ধেক মালিকানা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ডেস্টিনি 2000-কে বা অন্যান্য ইয়েদেরকে মানে স্টেক হোল্ডারদেরকে আমরা 25% দিয়ে দেবো। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনারা যারা আছেন ডিস্ট্রিবিউটর, 70-80 হাজার থেকে 90 হাজার ডিস্ট্রিবিউটরকে এই স্বপ্ন শহরের মালিক বানানো হবে, সেই মেকানিজম করে ফেলছি আমরা। আবারও বলতেছি, 70-80 থেকে 90 হাজার ডিস্ট্রিবিউটরকে এই স্বপ্ন শহরের মালিক বানানো হচ্ছে। এবং সেই ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে। আপনাদের মালিকানা কনফার্ম হবে ইনশাল্লাহ, সবকিছু ঠিক থাকবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে আমরা এই কোম্পানির একটা ইজিএম করব স্বপ্ন শহরে। ইজিএম করে সেখানে আমরা এই সমস্ত ডিস্ট্রিবিউটরদের মালিকানা, যারা আরো অতীতেও যারা আমার সাথে বিভিন্ন সময় ডি2কে অ্যাসিড ভিত্তিক, সুপেরিয়র মার্কেটিং ভিত্তিক, বা আপনারা অনেকেই অনেকগুলো কোম্পানি করেছেন, সবগুলো কোম্পানিকে এখানে মালিক বানানো হবে। এবং সেই মালিক, সেই কোম্পানির সাথে যারা জড়িত তারা মালিক হবেন। তো আপনি বলবেন যে এই কোম্পানিগুলোর সাথে তো মালিক বেশি নেই, কত 5-7 হাজার হবে, 10 হাজার হবে। ইউ আর কারেক্ট, 5-7 হাজারই আছে। কিন্তু আপনি কি খেয়াল করছেন যে 50% মাল্টিপারপাসকে দিয়ে দিচ্ছি, সেই 50%-এর মালিক কতজন হচ্ছে? 8.5 লক্ষ লোক। আমি তো বলছি 80-90 হাজার। তারপরে মনে করেন ডেস্টিনি 2000-এর সাথে যে পিএইচডি রা আছে, যে সিলভার আছে, গোল্ড আছে, এরাও তো মালিক হচ্ছে। এদেরকে নিয়ে আসতেছি আমরা সিস্টেমে। এর বাইরে মালিকানার বাইরে একটা ঘটনা ঘটাতেছি, সেটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এদেরকে রাখতেছি। সেখানে আপনাদের জন্য একটা লুক্রেটিভ কমিশন রাখছি। এটাই হচ্ছে আজকের আলোচনার একেবারে চুম্বকীয় অংশ। সেটা কি? আমি প্ল্যান করেছি পিএইচডি দেরকে নিয়ে আমি বসে তাদেরকে এমন ভাবে সাজাবো আর্মির মতো, যে পিএইচডিরা যেন আগামী 6 মাসের মধ্যে, মানে শুরু হবে কিন্তু এই নভেম্বর থেকে তাদের কাজ শুরু হবে। এই নভেম্বর মাস থেকে শুরু হবে, ছোট্ট করে শুরু হবে। কত? 1,500 টাকা ইনকাম মাসে। এই 1,500 টাকা ইনকাম থেকে দ্রুত 6 মাসের মধ্যে চলে যাবে 75,000 টাকা ইনকামে। এখন কত দ্রুত এটা বলা মুশকিল, কারণ এটা আপনার উপর নির্ভর করবে। আপনি চাইলে 2 মাসের মধ্যে 75,000 টাকার ইনকামে যেতে পারবেন, আপনি চাইলে 75 মাসও সময় নিতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে এনকারেজ করবো আপনি এত দেরি করেন না। আমার সাথে যেহেতু আপনি কাজ করবেন, আপনি চেষ্টা করবেন 2 মাসের মধ্যে এই 75,000 টাকা কমিশন, সেলস কমিশনে যাওয়ার জন্য। শুরু হবে 1500 দিয়ে, 1500 থেকে 75,000 পর্যন্ত আপনি ইনকামে যাবেন এই রিয়েল এস্টেট থেকে। তাহলে আপনার কাজটা কি? আপনাকে কেন আমি এত টাকা ইনকাম দেবো? এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনার। এটা হচ্ছে, আপনি কিন্তু কোনো ফ্ল্যাট বিক্রি করবেন না, কারণ আমি জানি আপনার ফ্ল্যাট বিক্রি করার সেলস, আপনার স্কিল কম আছে হয়তো। আপনারা অনেকে, আমি যখন জেলে ছিলাম, অনেকে ইন্স্যুরেন্সে কাজ করছেন, অনেকে রিয়েল এস্টেট কোম্পানি করছেন, তো অত দক্ষ হন নাই রিয়েল এস্টেটে আপনি সেল করার মতো। আপনার শুধু একটা দক্ষতা থাকলে হবে, সেটা হচ্ছে আপনি তো বন্দুক চালাতে জানতেন, তাই না? তো আমি আপনার বন্দুকের জায়গায় রিভলভার দিচ্ছি। এটা হচ্ছে, আপনি তো আগে এমএলএম করছেন, কিন্তু এখন আরো সহজটা দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে আপনি শুধু কাস্টমার সার্ভিস করবেন, আর কিছু না। কাস্টমার সার্ভিসটা এইভাবে আপনি করবেন কি,
আপনি প্রথমে আমাদের যারা গ্রাহক আছে ডেস্টিনি সমস্ত গ্রাহকদের কাছে এই নিউজটা পৌঁছাবেন টেলিফোনের মাধ্যমে। আপনি গ্রুপ মিটিং করেন, হোয়াটসঅ্যাপ মিটিং করেন, জানাবেন যে ভাই আমি রিসেন্টলি আমাদের ডেস্টিনি গ্রুপের আরেকটা কোম্পানি হয়েছে নতুন, সেটা হচ্ছে এটা গ্রুপের কোম্পানি। এই জন্য বলতেছি যেহেতু দেখেন, যেহেতু আমি স্বপ্ন শহরের অর্ধেক মালিকানা মাল্টিপারপাসকে দিয়ে দিচ্ছি, আমি দাবি করতে পারি যে স্বপ্ন শহর এটা গ্রুপেরই কোম্পানি হচ্ছে। এখানে ব্যক্তিগতভাবে কেউ মালিক নাই, আমরা তিনজন ছাড়া, তিনজনকে আমরা বাইরের তিনজনকে আমরা মালিকানা দিয়েছি, একেবারে স্মল পোর্শন। আর আমি এবং হোসেন সাহেব আছি, আমরা কিন্তু ব্যক্তিগতভাবে নাই, আমরা প্রতিনিধিত্ব করব। আমি প্রতিনিধিত্ব করব হচ্ছে একটা কোম্পানির, হোসেন সাহেব করবে একটা কোম্পানির, এইভাবে আছি আমরা। আর অন্যান্য যারা আছে সবাই এক একটা কোম্পানির প্রতিনিধিত্ব করবে, ব্যক্তিগতভাবে কেউ নাই এখানে, থাকবে না। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই স্বপ্ন শহরের মার্কেটিংটা আমরা এইভাবে করব, আমরা একটা গ্লোবাল প্ল্যান সাজেছি। সেটা হচ্ছে আগামী 10 বছরের মধ্যে আমরা মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম করব 10 লক্ষ অ্যাপার্টমেন্ট তৈরি করে হ্যান্ড ওভার করবো। তার মধ্যে প্রথম ফেজে আমরা 5 বছরের মধ্যে 50,000 ফ্ল্যাট আগে হ্যান্ড ওভার করবো। যদি সুযোগ থাকে তাহলে 5 বছরের মধ্যে এই 10 লাখ অ্যাপার্টমেন্টে হ্যান্ড ওভার করতে পারবো, সেই সুযোগটা বলি, সুযোগটা আমরা তৈরি করেছি। এই কাজটা, এত বড় কাজটা কিভাবে করব? এত বড় কাজটা করবো এইভাবে, আমরা 200 ডেভেলপারকে আমাদের সাথে সিন্ডিকেট হিসেবে নিচ্ছি। বাংলাদেশের ফ্রন্ট লাইনের যত নাম করা ইয়ে আছে, আপনার ডেভেলপার কোম্পানি আছে, এদের সাথে আমরা যোগাযোগ শুরু করে দিচ্ছি। অলরেডি আমি 3টা ডেভেলপার কোম্পানির সাইট দেখে আসছি গত কয়েকদিনে। 3টা কিন্তু বলতেছি, নাম করা 3টা ডেভেলপার কোম্পানির সাইট ভিজিট করেছি। ওরা 2 জায়গাতে আমাকে লাঞ্চ করিয়েছে, এরা এত খুশি এবং তারা রাজি হয়েছে, এবং তারা আমাকে নামে চিনতো, কখনো সামনে দেখেনি। এবং সেখানে যাওয়ার পরে আমারও খুব ভালো লাগছে যে তারা আমাকে আপন করে নিছে। তাদেরকে আমি যেটা বুদ্ধি দিচ্ছি যে ভাই, এই যে আপনারা ধানি জমিন গুলারে দখল করে করে প্লট বেচতেছেন, আবাসন করতেছেন, আপনার তো ধানি জমি নষ্ট হচ্ছে। ওয়াই নট উই ডু ডিফারেন্ট ওয়ে? সেটা কি, আমরা বিল্ডিং করে দিই, তাহলে উপরের দিকে যাব, আমরা হরাইজন্টাল লাগিয়ে লম্বালম্বি যাব। তাহলে লম্বালম্বি গেলে কি হবে, ধানি জমি থাকবে বেশি। আমরা ওই যে চায়নার মতো স্টাইল, দেখবেন চায়নাতে যদি আপনি যান দেখবেন চাইনিজরা কিন্তু তাদের ধানি জমি নষ্ট করে নাই, তারা গেছে ভার্টিক্যাল, তারা হরাইজন্টাল যায়নি। ভার্টিক্যাল গেলে হয় কি, ধরেন 1 কাঠার উপরে আপনি যদি 20 তালা করেন তাহলে 20 কাঠা হয়ে গেল, তাই না? অথচ এই 20 কাঠা কিন্তু আপনি 20 জনকে দিচ্ছেন হরাইজন্টাল, তাতে আমার 20 কাঠা মানে 1 বিঘা জায়গা নষ্ট হয়ে গেল, তাই না? তো এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমাদের ধানি জমি যেন নষ্ট না হয়। আমরা আধুনিক প্রযুক্তিতে বিল্ডিং গুলা করবো। আধুনিক মানে কি দেখেন, আমরা কোরিয়ান টেকনোলজি নিচ্ছি, চাইনিজদের সাথে বসা হয়ে গেছে অলরেডি, কোরিয়ানদের সাথে 2 দফা মিটিং করেছি, চাইনিজদের সাথেও 2 দফা মিটিং করেছি, সিঙ্গাপুরের সাথে কথা বলছি। আমি গত 1 সপ্তাহ কিরকম বিজি ছিলাম আপনারা চিন্তা করতে পারবেন না। সিঙ্গাপুরের সাথে কথা বলছি কেন, সিঙ্গাপুর একটা সময় নাকি হাসিনা সরকারের আমলে গভর্নমেন্টকে ফাইন্যান্স করতে চাইছিল লো কস্ট হাউজিং এ টাকা দেওয়ার জন্য। তারা বলছে আমরা 20 বছর মেয়াদি টাকা দিতে চাইছি, কিন্তু হাসিনা সরকার চলে যাওয়ার কারণে এটা আমাদের ফেল করছে। তো আমি বলছি তাহলে এটা আমাকে দেন, কারণ আমরা এটা পারবো, কারণ 20 বছর মেয়াদি আমরা ইজিলি আপনাদের টাকাটা ফেরত দিতে পারবো। কারণ আমরাও চাচ্ছি ওই ফান্ডটা আমাদের কাছে আসুক, এটা নিয়ে কাজ করতেছি আমি। আমাকে বলা হয়েছে আপনি প্রজেক্ট প্রোফাইল রেডি করেন, করে আমাদেরকে পাঠান। আমি হয়তো যদি সব ঠিকঠাক থাকে, ডিসেম্বর জানুয়ারিতে আমি সিঙ্গাপুর যাব। সেখানে আমাদের বৈঠক হবে সামনাসামনি, এবং আমরা প্রজেক্ট প্রোফাইলটা সেখানে সাইন করাবো। এবং সিঙ্গাপুর যদি আমাদেরকে ফান্ড নাও দিতে পারে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে আমরা সিন্ডিকেট করে বেশ কয়েকটা ব্যাংক আমাকে একটা সিগন্যাল দিছে, তারাও কিন্তু ইয়ে দিতে চায়, ফান্ড দিচ্ছে। কিন্তু বাংলাদেশের ফান্ডের একটা সমস্যা হচ্ছে, এখানে তাদের ইন্টারেস্ট রেট অনেক হাই, সিঙ্গাপুরের হচ্ছে আপনার 2 থেকে 3%। তো আমরা চেষ্টা করব, সিঙ্গাপুরের পার্টি আবার ইন্টারেস্ট দিতে চাচ্ছে না, তারা আমাদের সাথে যৌথ ইয়েতে আসতে চায় ডেভেলপমেন্টে। মানে আমরা ডেভেলপ করলে কিছু অংশ তারা নিয়ে যাবে, কিছু অংশ আমরা নেবো, ওই যে ডেভেলপার যেভাবে করে ওই সিস্টেমে। তারা ইয়েতে দিতে চায় না ইন্টারেস্ট, তারা জানে ইন্টারেস্ট খুব একটা বেশি ইনকাম হবে না। তো আমার কাছে এটা পছন্দ হচ্ছে আইডিয়াটা। তো যাই হোক, আমরা এইভাবে কাজ করতেছি। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন, আমরা কতগুলো ভালো লোক পাইছি, তার মধ্যে চমকপ্রদ একটা লোকের পাইছি আমি আমার সাথে। এই লোকটা হচ্ছে, আপনারা নাম শুনছেন হয়তো, জাপান গার্ডেন সিটি করছে যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে অপু, মিস্টার খোরশেদ আলম অপু। উনি কিন্তু 17 বছর বয়সে জাপান চলে গেছে, ওখান থেকে অনেক দিন থেকে জাপানি কৌশল টৌশল শিখে উনি ঢাকা এসে এই জাপান গার্ডেন সিটিটা করলেন। যারা আপনারা জাপান গার্ডেন সিটির নাম শুনছেন, কিন্তু কে এটা তৈরি করছে তারা কেউ তাকে কোনোদিন দেখেন নাই।
এই লোককে আমরা নিয়ে নিছি আমাদের এই স্বপ্ন শহরে এমডি হিসাবে, ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। উনি একজন ডাইরেক্টর প্লাস ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাদের সাথে কাজ করবে। উনিও আমাদের সাথে স্বপ্ন করতে চায়, উনিও স্বপ্নবাজ কিন্তু। উনি নিজে একাই নাকি 2600 ফ্ল্যাট মার্কেটিং করছে, বুঝতে পারতেছেন কি বলছে? 2600 ফ্ল্যাট একা মার্কেটিং করছে। সেখানে আমি তো এত ফ্ল্যাট মার্কেটিং করার দরকার নাই, আমি আপনাদেরকে অফার করবো 50 টাকা করে ফ্ল্যাট মার্কেটিং করেন, যেখানে একটা বুকিং দিয়েই কিন্তু আপনার 700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। আমরা একজন নিম্নবিত্ত, এমন একটা নিম্নবিত্ত যার মনে করেন মাসে 15,000 টাকার বেশি ভাড়া খরচ করার মতো ক্যাপাসিটি নেই, এরকম লোকের কাছে আমরা মার্কেটিং করবো। এখন এমনও হতে পারে কেউ কেউ কখনো কিস্তি ফেল করার অবস্থা হতে পারে। কিস্তি ফেল করার অবস্থা হলে কোনো সমস্যা নাই, এটা কোনো এমন না যে কিস্তি ফেল করলে আমি তার জবাই করে দিলাম, ব্যাপারটা এমন না। বরং তাকে আমরা মাল্টিপারপাস থেকে হেল্প করব। সে যদি আমাদের ডিস্ট্রিবিউটর হয়, সে যদি আমাদের মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার হয়, আমরা তাকে সুদমুক্ত সহজ শর্তে আমরা লোন দেবো, যাতে সে ওই কিস্তিটা দিতে পারে। এগুলো অনেক ব্যাপারে আছে কিন্তু এখানে, সব আপনার মাথার ভিতরে একবার ঢুকবে না। হ্যাঁ, বুঝতে হলে এটা আপনারা আমার সামনাসামনি একটা সেমিনার আসতে হবে। আমি পরশুদিন যখন এই স্বপ্ন শহর নিয়ে চিটাগাং বসবো, চিটাগাং আমি জানি যে শরীফ গাজী করেছে, একটা ব্যবস্থা করেছে। তো সেখানে চিটাগাং যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা করবেন, শরীফ গাজীর সাথে যোগাযোগ করে বেলা 2টার দিকে মনে হয় স্বপ্ন শহর নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করছে, ওখানে আপনারা থাকবেন। থাকলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজটা হয় যায়। তো যেটা বলতেছিলাম, এই স্বপ্ন শহর এটা সত্যি সত্যি কিন্তু একটা বিগেস্ট বিগেস্ট একটা ইভেন্ট হবে বাংলাদেশের জন্য, যেটা বাংলাদেশের কোনো রিয়েল এস্টেট কোম্পানি চিন্তা করে নাই। কারণ কি, আপনি কি কখনো ভাবছেন যে আমরা 200 রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে কাজ করার চিন্তা করি? এটা তো ওরা কোনোদিন ভাবে নাই। আমরা কিন্তু বলতে পারতাম গায়ের জোরে যে এটা আমরা করবো সব, কারণ এটা সম্ভব না। কারণ আপনারা অনেকে জানেন, আমরা ছোটবেলায় একটা গল্প করতাম যে একটা বিড়ালের যদি একটা ইঁদুর খেতে 1 মিনিট লাগে, তাহলে 100 বিড়ালের 100 ইঁদুর খেতে কতক্ষণ লাগে? 1 মিনিটই লাগে। অর্থাৎ আমরা 5 বছরের মধ্যে 10 লাখ অ্যাপার্টমেন্ট বুঝাই দিতে পারবো, যদি আমরা 100 বিড়াল তৈরি করি। অর্থাৎ সব কাজ যদি আমরা না করি, আমরা যদি 200 ডেভেলপারকে কন্ডিশনালি দিয়ে দিই যে ভাই আপনি আমাদেরকে 3 বছরের মধ্যে এটা বুঝাই দিতে হবে, তো আমরা যেমন বলবো 3 বছর, সে ঠেলে ঠেলে হয়তো 4 বছর নিয়ে বুঝাই দিবে। কিন্তু আমরা যদি এই 200 ডেভেলপারকে ডেভেলপ করে কাজটা দিই, কি হচ্ছে এবার একটা একটা করে বলে দিই। আমরা 200 ডেভেলপারকে বিজনেস দিচ্ছি, আমরা লক্ষ লক্ষ লোকের দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট কাজ দিচ্ছি। আপনি কি খেয়াল করছেন যে আমাদের এই 10 লাখ বা 1 মিলিয়ন অ্যাপার্টমেন্টে কি পরিমাণ মানুষ রড সিমেন্ট বিক্রি করবে আমাদের কাছে, কি পরিমাণ আমরা ব্লক তৈরি করি, ইট না কিন্তু। আমাদের এই কনসেপ্ট হচ্ছে ব্লক। এটা কোরিয়ান টেকনোলজি এবং চাইনিজ টেকনোলজি। তারা একটা ব্লক তৈরি করার আমাদেরকে ইন্ডাস্ট্রি করে দেবে এখানে, আমাদেরকে বলছে 5 একর জায়গা দাও, আমরা এটা তৈরি করার, এটা ইম্পোর্ট করা লাগবে না বাইরে থেকে। বলছে তুমি ইম্পোর্ট কত করবা, তুমি লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট করবা, তুমি তো ইম্পোর্ট করে পোষাইতে পারবে না। তো তারা বলছে বাংলাদেশে এটা র মেটেরিয়ালস আছে, আমরা শুধু 5 একর জায়গা দাও, আমরা ফ্যাক্টরি সেট করে দিচ্ছি। ওই চাইনিজ চলে গেছে আমার সাথে কথা বলে। যখন সে বুঝতে পারছে যে আমি অ্যাগ্রেসিভ একটা কথাবার্তা বলতেছি, 1 মিলিয়ন অ্যাপার্টমেন্ট, ও কতক্ষণ হজম করছে, কথাটা হজম করে আমার দিকে তাকায় ছিল। তাকায় থেকে আমাকে সে কি করলো, চা দিল, চা দিয়ে বলে কি, আর ইউ সিরিয়াস? আমি বললাম কেন? তুমি কিন্তু আমাকে বাধ্য করতেছো কালকে ঢাকা শহর ত্যাগ করতে। আমি বললাম কেন? আই এম গোয়িং ব্যাক টু চায়না। এবং সে চলে গেছে, চায়না গিয়ে সে কাজ করতেছে। এবং আপনার 5 একর জায়গা চাইছে। আমি কিছু, তাইলে এক কাজ করো, 5 একর জায়গায় আমার হবে না, কারণ তোমাকে এই ফ্যাক্টরি সেটআপ দিতে হবে 10 বিভাগে 10টা। বলে কেন? আমি বলছি, আমি ঢাকার ব্লক তো আর চিটাগাং পাঠাবো না, তাহলে তো আমার পোষাবে না। বলে ইট ইজ অলসো গুড আইডিয়া, যে তুমি যদি 10 বিভাগে 10টা ফ্যাক্টরি সেট আপ দাও, তাহলে অনেক লোক কাজ পাবো। মানে আমি ফোকাস করতেছি কি, আমাদের এই কর্মযোগ্যকে কেন্দ্র করে হাজার হাজার লোক যেন চাকরি পায়। এই শ্রমিক, আপনার মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, মনে করেন ট্রাক ড্রাইভার, মানে সব সেক্টরে কিন্তু কাজ হবে, কিন্তু মনে রাখেন। কিন্তু ঘটনাটা ঘটাবো কিন্তু আমরা, ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটার, এরা কিন্তু ঘটনাটা ঘটাবো। কারণ উইল প্লে দি মাস্টার রোল, তাই না? আমরা দেখেন আমাদের এই মাস্টার রোল প্লেয়িং এর জন্য কি হবে, ওই যে সমাজে যারা এমএলএম বুঝে না, যারা ব্যবসা বুঝে না, গরিব শরীফ, তারা যে কাজ করবে, এটা একটা বিশাল ব্যাপার। তাও কতদিন খেয়াল করেন, তাজমহল করার মতো। আমি গল্প শুনছি তাজমহল নাকি 20,000 লোক 22 বছর ধরে কাজ করছে। 20,000 লোক 22 বছর। আপনি দেখেন এখানে হাজার হাজার লোক 20 বছর কাজ করবে। ফাইজদামি এটা, অনেক বড় ব্যাপার এটা। এই আধুনিক প্রযুক্তির জীবন দিনে 20,000 লোকের কাজ বা 20 বছর ধরে কাজ করা অনেক বড় একটা ড্রাইভ দিচ্ছি। সম্ভব কেন জানেন? আমি প্রথম সিক্রেটটা বলি কেন এটা সম্ভব। প্রথম হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করা শুরু করছি যে এটা সম্ভব, এই জন্য সম্ভব।
বিকজ এনিথিং ইজ পসিবল ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ দ্যাট ইউ ক্যান ডু ইট। আমি বিশ্বাস করা শুরু করছি যে এটা পারবো। দ্বিতীয়টা হচ্ছে কাজ, আমরা তো কাজ করবোই। এবং আপনি জানেন গতকাল পর্যন্ত এবং আজকেও আমি ভীষণ ব্যস্ত ছিলাম এই স্বপ্ন শহরের কাজ নিয়ে, প্রচন্ড ব্যস্ত ছিলাম। যদিও আমার ছুটি ছিল, ছুটির মধ্যে আমি কাজ করছি। গতকাল আমার মনে আছে আমি বৈশাখী টিভিতে, এরা কিন্তু আমাদের গ্রুপের লোক না, ডেস্টিনির কেউ না, যাদের নিয়ে আমি মিটিং করছি গতকাল বৈশাখী টিভিতে, এরা সব হচ্ছে আরেকটা রিয়েল এস্টেট কোম্পানির সেলসম্যান। এরা চলে আসতে চাচ্ছে এই প্রজেক্টে। অর্থাৎ ওই রিয়েল এস্টেট কোম্পানি আমাদের কি অফার করছে জানেন? তারা আমার সাথে মার্জিন করতে চায়। তারা বলছে আমরা তো প্লট বেচতাম, এখন ফ্ল্যাট বেচবো, আমাদের লোকগুলোরে আপনি একটু ট্রেনিং দেন। তো আমি বেশি ট্রেনিং দিই নেই, খুব বেশি হলো 22 থেকে 24 মিনিট কথা বলছি আমি নামাজের আগে, জুম্মার নামাজের আগে। এই 22 মিনিট আমি বলছি আপনারা এইভাবে কাজ করবেন, রেডি হন সবাই। এবং আমরা সবাই রেডি হচ্ছি। কিন্তু এখন দেখেন অন্য রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু আমাদের সাথে আসতে চাচ্ছে মার্জিন করে। এটা আমাদের জন্য বিরাট সম্মানের ব্যাপার। তারা যখন মানুষের কাছে বলে বেড়াবে যে আমরা ডেস্টিনি গ্রুপের সাথে মার্জিন করছি, তখন সবাই অবাক হবে, কি ব্যাপার, সবাই কি এমএলএম শুরু করছে নাকি? তার মানে আমি বুঝেই চাচ্ছি আমাদের যে একটা ব্যাড রিউমার আছে যে আমরা এমএলএম ছাড়া, লোক ধরা ছাড়া মতো কোনো ব্যবসা জানি না। আমরা কি জানি? যে তুমি হামাইবা আর দুইজনে হামাইবা, এই শব্দটা থেকে বাইরে যেতে চাচ্ছি আমি। এটা আমাদের বিজনেস না। আমরা সিরিয়াস বিজনেস করতে চাচ্ছি, সিরিয়াস একেবারে, যেটা প্রফেশনাল বিজনেস। আমাদের এই বিজনেস দেখেন, সিঙ্গাপুর থেকে আমাদের টেকনোলজি আসবে, চায়না থেকে আসবে, কোরিয়া থেকে আসবে। হোয়াট ইউ থিঙ্ক? ইটস নট জোক, এই সিরিয়াস ম্যাটার্স আমি মনে করি। উই আর গোয়িং টু ডু দ্য সিরিয়াস বিজনেস, এবং এভরিথিং উইল বি হ্যাপেন উইদিন দ্য ডিসেম্বর। ডিসেম্বরের পরে এমনও হতে পারে যে আমি যদি এইভাবে বলি, ভুল হবে না, যে আমি হয়তো আপনাদের পিএইচডি কনফারেন্সে নিয়মিত অ্যাটেন্ড করতে পারবো না ডিসেম্বরের পরে। এটা যেন মন খারাপ করেন না, আমি মাঝে মধ্যে আসবো। বাট আমি যদি আপনার পিএইচডি ফোরামে যদি 2 ঘন্টা 3 ঘন্টা থাকি, তাহলে রান্নাটা করবে কে? তাই আপনারা প্রস্তুতি নেন, আগামীতে পিএইচডি ফোরামের মিটিং আপনাদেরকে করতে হবে। ইট উইল বি হ্যাপেন মে বি ফ্রম ডিসেম্বর। কারণ ডিসেম্বরে যেহেতু আমি সিঙ্গাপুর যাচ্ছি, যে ওদের সাথে কন্ট্রাক্ট করব, আমাকে সময় দিতে হবে এখন স্বপ্ন শহরের পিছনে, প্রচুর সময় দিতে হবে। তাই আজকে যারা আপনারা আমার সাথে আসছেন পিএইচডি ফোরামে, আপনাদেরকে আমি বলে রাখতেছি কিন্তু, যে আমি যে বলি নাই তা বলতে পারবেন না, যে হইতে পারে যে ডিসেম্বর থেকে পিএইচডি ফোরামের মিটিং এ আমি হয়তো আসতে পারবো না। আমি চেষ্টা করবো যে হোসেন সাহেব যেন থাকে নিয়মিত। হ্যাঁ, আমি যতই দূরে থাকি আপনাদের সাথে কিপ এন্ড টাচে থাকবো, কারণ আমাকে সিরিয়াস কিছু বিজনেসে যেতে হবে, আমাকে ফ্যাক্টরি সেট আপে যেতে হবে, আমাকে মানুষের সাথে মিটিং এ যেতে হবে, ব্যাংকের সাথে বসতে হবে। বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু কিপ মাই সার্ভিস উইদিন দি এমএলএম। এমএলএম এর মধ্যে আমি আমার সার্ভিসটা আটকে রাখতে চাই না। আমি মাল্টিপারপাসের ক্রেডিটের মধ্যে বা কি বলে সমিতির ব্যবসার মধ্যে নিজেরে আমি আটকে রাখতে চাই না। আই ওয়ান্ট টু গো ফর বিয়ন্ড মাই থিঙ্কিং। আমার চিন্তা শক্তির বাইরে আমি চলে যেতে চাচ্ছি, যেখানে আমার লোকগুলো যারা আমার দিকে তাকায় ছিল 12-13 বছর, তারা যদি যেন, আপনি কি মনে করেন আমার এখন এই চিন্তা করার সময় আছে? আপনি 6 সাইকেল 8 সাইকেল যাবেন, সিলভার হবেন, 16 সাইকেল হবেন, গোল্ড হবেন, আপনাকে আমি সেলিব্রেট বুঝাই দেবো, দেন আই এম ইন রং বিজনেস। আমি যদি এই কাজগুলো করি, আমি কি করব? আমি কাজগুলো করাবো। মানে আপনার গাড়ির চাবি দিবে আমার মনোনীত কেউ, আপনাকে সেলিব্রেট করবে আমার মনোনীত কেউ, তখনই আমার এই পাওয়ার অফ ডুপ্লিকেশন যেটাকে বলা হয়, টাইম ডাইভার্সিফিকেশন, যেটা যে আমি আমার বিকল্প তৈরি করব। আমি একবার ঘোষণাও দিয়েছিলাম যে আমি ডিসেম্বরের মধ্যে একটা ইয়ে শুরু করে করতে যাচ্ছি, ট্রেনিং। যে ট্রেনিং এর নাম দিচ্ছি আমি প্রজেক্ট 101। অর্থাৎ আপনার 101 জন আমি তৈরি করার প্রজেক্ট। হ্যাঁ, সেটা আমি করবো, এইটা করবো, আমি ওই ট্রেনিংটা করাবো। 101 জন আমি কিভাবে তৈরি করবো সেটা হচ্ছে, আপনি হুবহু আমিন হবেন না, বাট আমি যে কাজগুলা করি, যেই কৌশলে করি, যে থিওরিতে করি, যে চিন্তা করি, চিন্তা ভাবনা করি, ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করে চেষ্টা করবো যে আমার কাছাকাছি আপনি যদি আমার 80% কাজও আসতে পারেন, 90% আসেন, তাও আমার হয়ে যাবে। কিন্তু আমি যদি দেখি আপনি আমার 75% ধারণ করে ফেলছেন, 80% করে ফেলছেন, 90% করে ফেলছেন, কারণ কোনোদিন মানুষ একজন হুবহু আরেকজনের সমান হয় না। কারণ মানুষের কিছু বেসিক ক্যারেক্টার আছে, ওটা হুবহু হবে না। আমার কিছু রুচি, মদ রুচি আছে, আমার কিছু খারাপ রুচিও থাকতে পারে, আমার কিছু অন্য রুচিও থাকতে পারে, যেটা আপনি কপি করবেন না। কারণ এখন কথা হচ্ছে, যেটা আমার ভালো রুচি আছে আপনি সেটা তো কপি করতে পারেন, তাই না?
যেটা আমি আপনাকে, আমার কথা হচ্ছে আমি আমার ভালোটা আপনাকে দিয়ে দেবো, আমার খারাপটা আমি রাখবো, আমি আপনাকে দেবো না, এটা হয় না কোনোদিন। বাবা যেমন সন্তানকে তার ভালোটা দেয়, খারাপটা দেয় না। দেখবেন বাবা যখন কোনো জিনিস খায়, ঘাওয়া আপেল কিন্তু নিজে খায়, ভালো আপেলটা বাচ্চারা দেয়। আমার স্টাইল হবে এরকম, যে আমি খারাপটা আমি নিজে ধারণ করে রাখবো, কিন্তু ভালোটা আপনাদেরকে দিয়ে দেবো। তাই আমি প্রজেক্ট 101 হয়তো আপনাদের কাছ থেকে ইয়ে নেবো, নাম নেবো হয়তো ধরেন এই মাসের শেষেই। এই মাসের শেষে প্রজেক্ট 101-এ কারা কারা কাজ করতে চায় আমি যাচাই বাছাই করবো, আপনাদের বায়োডাটা যাচাই করবো, করে শুরু করে দেবো। তবে প্রজেক্ট 101-এ যেটা করব সেটা হচ্ছে 101 শুরু করলে সেখানে কেউ যদি ইনফেরিয়ার পড়ে যায়, ডিসকোয়ালিফাই করে, বা আমি যদি মনে করি সে আমার সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না, সেখানে আমি রিপ্লেস করে দেবো অন্য কাউকে। কিন্তু ওই 101 জনই রাখবো। কেমন? 101 জন এইভাবে, ধরেন আমি আছি আর আমার সাথে 100 জন, তো আমরা 101 জন, তাই না? তো এইভাবে আমরা একটা ইয়ে শুরু করব, আপনার 101 জন প্রজেক্ট শুরু করব। সেখানে আমি এটা কেন করতেছি, আমার কাছে একটা প্রশ্ন করছিল একজন ডিস্ট্রিবিউটর, আমার মনে আছে, বলছে স্যার আপনি থাকলে আমাদের ভাগ্য খুলবে, আপনি মরে গেলে কি করবো? আমি সেটা তো ভালো কথা বলছেন। তাহলে এমন কিছু করতে হবে যাতে আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠে নিয়ে গেল, আরো 100 জন আমিন যেন থাকে। তারা 100% না পারুক, 80%, 70%, আর বাবা 60% পারলেও তো হবে, সমস্যা কি? তারা যেন এটাকে টেনে নিয়ে যেতে পারে, এই ব্যবস্থাটা আমি করব। বেশি সময় নেব না, কারণ আমাকে অল্প সময়ের মধ্যে আমিন দাঁড় করাতে হবে। আমিন প্রজেক্ট 101, তাই না? এটা করবো। তো যাই হোক, এখন আপনাদের জন্য যেটা আমি করতে চাচ্ছি, যেটা আমার অফার, সেটা হচ্ছে আপনারা এই মাসের মধ্যে আপনাদেরকে আমি প্রিন্ট ইয়ে দেবো, প্রিন্টেড অ্যাপ্লিকেশন দেবো বায়োডাটার মতো। এখানে শুধু দুইটা কাজ, একটা হচ্ছে 2 কপি কালার ছবি, আর আপনার এনআইডি কার্ডের ফটোকপিটা দিয়ে দেবেন, আর তথ্যগুলো পূরণ করবেন, আর কোনো কাজ নেই। এটা আমার কাছে দিয়ে দেবেন, আমরা বসবো, বসে আপনাকে কোন জায়গায় সেট করা যায়। আপনি যদি পিএইচডি হন, আপনাকে আমি সেট করব, বলে দিচ্ছি, একদম ডিক্লার দিয়ে বলতেছি, আপনি যদি পিএইচডি হন, আগামী 6 মাসের মধ্যে যেন আপনার ইনকাম 1,75,000 টাকা হয়। আপনি যদি সিলভার, গোল্ড, প্লাটিনাম হন, কিংবা এক্সাইকেলধারী হন, যাতে অন্তত 75,000 টাকা ইনকামে আসতে পারেন 6 মাসের মধ্যে। আর আপনি যদি ইয়ে হন, কি বলে, না, আপনি যদি, ভুল বলছি আমি, আপনি যদি ইয়ে হন, সিলভার, গোল্ড, প্লাটিনাম হন, তাহলে আপনি যেন 75,000 টাকা ইনকাম আসতে পারেন। আপনি যদি পিএইচডি হন, আমি আপনাকে আগামী 6 মাসের মধ্যে 5 লাখ টাকার ইনকামে নিয়ে আসতে চাই পিএইচডি হলে। আর আপনি যদি ডায়মন্ড হন, বুঝে নেন, আমি ফিগারটা বলতে চাই না, আপনারা আমাকে বলবেন যে স্যার আবার ফাউল কথা বলা শুরু করে দিছে। যে ডায়মন্ডেরটা বললাম না, আমি পিএইচডি পর্যন্ত থামে গেলাম। আপনি যদি পিএইচডি হন, আপনি যাতে 5 লাখ টাকার ইনকামে যেতে পারেন, সেই ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা করবো, সর্বত সহযোগিতা করবো। কিন্তু আপনারা বসতে হবে আমার সাথে। অ্যাটলিস্ট আপনি 1,75,000 অবশ্যই অ্যাচিভ করবেন, অ্যাটলিস্ট এটা অ্যাচিভ করবেন পিএইচডি, এতে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু ইয়ে থেকে, স্বপ্ন সব থেকে। আর এর ভিতরে তো আমাদের শুরু হয়ে যাবে এমএলএম। এমএলএম ব্যবসা হলে আপনার তো সেন্টার চালু হয়ে যাবে, ইনকাম হবে। আবার এর ভিতরে শুরু হয়ে যাবে, আপনার শুরু হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে মাল্টিপারপাস। মাল্টিপারপাসের শেয়ারও কিনে আপনি চুপ করে বসে থাকবেন, সেখানে আপনার কোনো বিপদ আপদ হলে লোন নিতে পারবেন, আগামী বছর ডিভিডেন্ড পাবেন। তার মানে আমি চাইবো পিএইচডিরা 3 জায়গায় যেন বল হিট করে। একটা হচ্ছে মাল্টিপারপাসে সে যেন হাল্লাঘাত করে, আর যদি তার যদি শেয়ার না থাকে, সেই শেয়ার কিনে চুপ করে বসে থাকে। স্বপ্ন শহরে যেন সে অ্যাপ্লাই করে বসে থাকে আমার কাছে, যে আমি স্বপ্ন শহরে কাজ করতে চাই পার্ট টাইম। এবং স্বপ্ন শহরে যেন মিনিমাম একটা অ্যাপার্টমেন্ট যেন সে বুকিং দেয় নিজের নামে, এই ইয়ের জন্য, এই 20 বছর, মানে 3 বছর পরে হ্যান্ড ওভার নেওয়ার জন্য। এটা যেন সে করে। আর এটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডে সে যেন সিরিয়াস বিজনেসের নামে। এইটাই, এই হচ্ছে আমার আজকের মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমি বললাম। কারণ আমি দেখতেছি রাত প্রায় 11টা বাজে, হয়তো আমি আরো 1 ঘন্টা আপনাদের সাথে থাকবো।